জাকসুতে ভোট গ্রহণের ৪৩ ঘন্টা পার হলেও গণনা চলছে। দুপুর ২টায় গণনা শেষ করে সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের। যে সংখ্যাটা অব্যাহত আছে আমরা ১টা থেকে ১:৩০ বা ২টার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। ডাকসু এবং জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনে মডেল হিসেবে প্রয়োগের পরামর্শ। আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের ডায়াবেটিস। আতঙ্কিত অভিভাবকরা জীবনধারা পরিবর্তনের পরামর্শ চিকিৎসকদের। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর আহ্বানে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। দায়িত্ব নিয়েই ৫ মার্চ নির্বাচনের ঘোষণা সুশীলা কার্কির। এবং প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে রাতে মাঠে নামবে টাইগাররা। সুপার 4 নিশ্চিতে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় লিটনদের। স্বাগত। এখন ঢাকায় সঙ্গে আছি শরীফ রওশন। লোকবল বাড়ানোর পরও ভোট গ্রহণের ৪৩ ঘন্টাতেও ফল আসেনি জাকসুর। ২১টি হলের মধ্যে এখনও ৩টি হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি, শেষ হয়েছে 18টির। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র এবং সাজিদ আরাফাত। তবে শুরুতে অভ্র, আপনার কাছে জানতে চাই, দুপুর ২টায় গণনা যদি শেষও হয়, এরপর সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশন। এই যে দীর্ঘ ৫ ঘন্টা অপেক্ষা, এর কারণ কি তিনি বলেছেন কিনা? হ্যাঁ, তিনি কিন্তু রওশন আমাদেরকে কারণ জানিয়েছেন। তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন যেন কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না হয় এবং যেহেতু ম্যানুয়ালি হচ্ছে পুরো গণনাটি হচ্ছে, সে যার কারণে কিন্তু হচ্ছে এত সময়, দীর্ঘ সময় লাগছে। সবাই কিন্তু হচ্ছে যারা অপেক্ষা করছিল, শিক্ষার্থী, প্রার্থী, সবাই কিন্তু হচ্ছে একটা বলাই চলে যে অনেকাংশে বিরক্ত হয়ে সবাই হলে ফিরে গেছে এবং হলের পাশাপাশি অনেকেই কিন্তু হচ্ছে তাদের যেই হচ্ছে সারা রাত জেগে কিন্তু অপেক্ষা করেছে অনেকে। সেই অপেক্ষার জায়গা থেকে কিন্তু হচ্ছে তারা হলে গিয়ে ঘুমিয়ে পড়েছে অনেকে কিন্তু মধ্যরাতে গিয়েছে, অনেকে সকালবেলা গিয়েছে। কিন্তু এই যে গণনা, সেই গণনা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে কথা বলেছে প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে এই গণনা এটি হচ্ছে ২টা নাগাদ শেষ হবে, তবে ফল প্রকাশে কিছু প্রক্রিয়াগত দিক থাকায় এটি কিন্তু হচ্ছে শেষ হতে বা এই যে পুরো ফলটি জানাতে সময় লাগবে হচ্ছে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই যে এখনো কিন্তু দীর্ঘ সময়, এই সময়টাও কিন্তু হচ্ছে অপেক্ষা করতে অনেক প্রার্থী রাজি নন। তারা কিন্তু সেই বলা চলে ৩ দিন ধরে কিন্তু না খেয়ে না ঘুমিয়ে এই যে এই নির্বাচন কমিশনে পড়ে থাকতে আমরা লক্ষ্য করেছি। তার সাথে সংবাদ মাধ্যমগুলো কিন্তু হচ্ছে যারা সাংবাদিক আছে, গণমাধ্যম কর্মী আছে, প্রত্যেকেই কিন্তু হচ্ছে এখানেই গত ৩ দিন ধরে অবস্থান করছে। তার পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে হল সংসদ নির্বাচনের ফল কিন্তু এখনো পাওয়া যায়নি, তবে সেই হল সংসদ নির্বাচনের কিন্তু যেই গণনা সেটি কিন্তু হচ্ছে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আরও একটি বিষয় কিন্তু হচ্ছে আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন শিক্ষকের পদত্যাগের কথা বারবার জানতে পারলেও এই যে এই শিক্ষক কোনো ধরনের কিন্তু পদত্যাগপত্র কমিশনে এসে জমা দেননি। তার মানে কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু যে শিক্ষক নির্বাচন কমিশনের সদস্য, তিনি কিন্তু সদস্যই রয়ে গেছেন। তিনি কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত এই যে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ হয়নি। তার পাশাপাশি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে যেই গণনাটি, ভোট গণনাটি, সেটি কিন্তু যেই শিক্ষকের পদত্যাগের কথা শোনা যাচ্ছে তার হচ্ছে যেই সুপারিশ, সেই সুপারিশে কিন্তু হচ্ছে হয়েছিল। তো এখানে
নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো কিছুই কিন্তু তাদের হাতে এসে পৌঁছায়নি। ইতিমধ্যেই কিন্তু কিছু কিছু প্রার্থী স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে কিন্তু বলেছে যে তারা এই নির্বাচনে কিন্তু হচ্ছে অভিযোগ এনেছে নানা ধরনের। সেই অভিযোগ এনে কিন্তু হচ্ছে তারা এই নির্বাচন পদত্যাগ করেছে জানিয়েছে। তবে সেই সাথে কিন্তু হচ্ছে আরো অনেকগুলো প্যানেল আছে, যারা প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী আছে যারা কিনা এখন পর্যন্ত তাদের যেই অবস্থান সেই অবস্থান থেকে তারা বলেছে যে এই ভোট নিয়ে তারা কোনো ধরনের প্রশ্নের মুখে নেই। তারা বিশ্বাস করেন যে এই ভোট সুষ্ঠু হয়েছে এবং যেই ধরনের ফলাফল আসবে সেটিও তারা মেনে নিতে রাজি আছে। তার পাশাপাশি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তিনটি টেবিলে তিনটি হলের যেই ফলাফল সেটি কিন্তু গণনার কাজ চলছে। যেই ভোট গ্রহণ হয়েছিল সেই ভোট গ্রহণ এখনো গণনা হচ্ছে এবং বলাই চলে যে এই ভোট গ্রহণ শেষ হবে 2টা নাগাদ। যেহেতু আমাদেরকে নির্বাচন কমিশনার বলেছেন যে 2টার আগে এই ভোটের গণনা সেই গণনা কিন্তু হচ্ছে শেষ হবে না। তো যেহেতু এই ভোট গণনার শেষে আরো বেশ কিছু কার্যক্রম আছে, সেহেতু কিন্তু এই যে লম্বা একটি সময়, সেই সময়ের ইতি আসবে ধরাই চলে আনুষ্ঠানিক একটি ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে। সেই ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছেন সন্ধ্যা 7টায় এবং বলা হচ্ছে যে ইভিএম এর যে মেশিনগুলো কেনা হয়েছে সেই মেশিনগুলো কিন্তু হচ্ছে পড়ে আছে। সেই মেশিন দিয়ে গণনা করলে হয়তো বা বৃহস্পতিবার রাতের মধ্যেই ফলাফল হয়ে যেত। কিন্তু এর মাঝেও ঘটে গেছে নানা নাটকীয়তা। আপনি জানেন যে একজন শিক্ষিকা তিনি হচ্ছে মারা গিয়েছেন, যার কারণে কিন্তু একটা শোকের ছায়া কিন্তু নেমে এসেছে এই পুরো ভোট ডাকসু নির্বাচনের যে ভোট গণনা সেই ভোট গণনায়। তার পাশাপাশি এই নির্বাচন কিন্তু হচ্ছে অনেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন, কিন্তু সে ধরনের কোনো কাগজপত্র পাননি। তার পাশাপাশি ছাত্রদের কয়েকটি প্যানেল কিন্তু হচ্ছে এই নির্বাচনের কারচুপির অভিযোগ করে কিন্তু তারা তাদের অবস্থান থেকে এই ভোট থেকে বর্জন করেছেন। এই ছিল এখান থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর। রওশন, ডাকসু নির্বাচনের আরো খবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনি এর মধ্যেই জেনেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে 2টার মধ্যে ভোট গণনা শেষ হলেও সন্ধ্যা 7টায় প্রকাশ করা হবে। এর মধ্যে প্রার্থীরা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো অপেক্ষা করছেন কিনা, তারা কি বলছেন এত দীর্ঘ সময় অপেক্ষা নিয়ে? দীর্ঘ সময় অপেক্ষা নিয়ে আসলে সবার মধ্যে একটা বিরক্তির ছাপ আমরা দেখছি এবং আমরা কেন এই দীর্ঘ সময় ক্ষেপণ হচ্ছে ভোট গণনায় এমন একটি প্রশ্ন ছিল এখানকার একজন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহি। তিনি যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এখানে নির্বাচন না করার যে অভিজ্ঞতা, অর্থাৎ অভিজ্ঞতার অভাব রয়েছে, সে একটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন এবং এছাড়া তিনি যেটি বলেছেন এখানে এই ম্যানুয়াল পদ্ধতিতে যে ভোট গ্রহণ চলছে, এই সব কিছু মিলিয়েই কিন্তু এখানে নির্বাচন যে গণনা প্রক্রিয়া, ভোট গণনা প্রক্রিয়া বা ফলাফল প্রকাশের যে বিষয়টি সেটি আসলে দীর্ঘতর হচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে প্রার্থীরা কি বলছেন, প্রার্থীরাও মনে হয় আসলে অনেকটাই আক্ষেপ করছেন। আসলে এই যে প্রার্থীরা রয়েছেন এখানে বিভিন্ন প্যানেলের স্বতন্ত্র বা ছাত্র শিবির থেকে শুরু করে অন্যান্য গণতান্ত্রিক ছাত্র সংসদ, সবার সাথে আমরা গতকাল অনেকের সাথে কথা বলেছি, আজকে সকাল পর্যন্ত কাউকে আমরা দেখিনি। কেননা সবার মধ্যে একটা ক্লান্তির ছাপ চলে এসেছে। আমরা দেখেছি ভোর রাত পর্যন্ত তারা এখানে ছিলেন, অনেকেই ভোর রাত পর্যন্ত আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেকেই যেটি বলছিলেন যে এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে একটা গ্যারাকলের মধ্যে পড়ে গেছেন, তারাও বলছেন এটি। এবং তারা সমালোচনা করছিলেন এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে যে নির্বাচন কমিশন যারা দায়িত্বে রয়েছেন তাদের অব্যবস্থাপনার কথাও তারা বলছেন। এবং নানা নাটকীয়তা কিন্তু এর মধ্যে ঘটে গেছে। অর্থাৎ এই যে ওএমআর মেশিনে নির্বাচন ফলাফল ঘোষণার কথা ছিল সেটি
একটি প্যানেলের আপত্তির কারণেই কিন্তু পরবর্তীতে এটি বন্ধ করা হয়। তবে সেই প্যানেলটি কিন্তু ইতিমধ্যেই ভোট শেষ হওয়ার আগে কিন্তু ভোট বর্জন করেছে, কিন্তু সেই দায়টি এখন কিন্তু সবাইকে বয়ে বেড়াতে হচ্ছে এই 3 দিন ধরে। আজকে আপনি বলছেন কিছুক্ষণ আগে যে প্রায় 48 ঘন্টা হয়ে গেছে ভোট গণনার সময়, আর ভোট গ্রহণ তো আরও একদিন আগে হয়েছে, অর্থাৎ 3 দিন ধরে আমরা দেখছি যে এখানে গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ শিক্ষার্থী, প্রার্থী যারা রয়েছেন সবার কিন্তু একটি একেবারে সময় কাটছে এখানে বসে থেকেই। কেউ কেউ হলে গিয়ে ঘুমিয়েছেন, কেউ ঘুমানোর জায়গা পাচ্ছেন না, খেয়ে না খেয়ে একেবারে এখানে অবস্থান করছেন। এমন একটি অবস্থায় কিন্তু আসলে সমালোচনা চলছে এই নির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্র করে, এবং এর মধ্যে একজন নির্বাচন কমিশনার গতকাল পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন কমিশন পায়নি বলেও কিন্তু আজকে একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে 21টি হলের যে ভোট গ্রহণ সেটি নানান সমালোচনার মধ্য দিয়ে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে কিন্তু শেষ হয়। শেষ হওয়ার পর থেকেই ফলাফল ঘোষণা নিয়েই নানা জল্পনা কল্পনা চলছিল। এর মধ্য থেকেই কিন্তু 3 দিন হয়ে যাচ্ছে আজকে, এখন পর্যন্ত গণনা শেষ হয়নি। আমরা জানতে পেরেছি 18টি হলের গণনা কার্যক্রম শেষ হয়েছে, বাকি যে 3টি রয়েছে সেগুলো 2টার মধ্যে শেষ হবে। তবে 2টার মধ্যে শেষ হলেও ফলাফল ঠিক সেই সময় দেওয়া সম্ভব নয়, কারণ আরও কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে। সেই কাজগুলো পুরো প্রসেস কমপ্লিট করতে সন্ধ্যা 7টা বেজে যাবে, এবং সন্ধ্যা 7টার দিকে নির্দিষ্টভাবে ফলাফল ঘোষণা করবে, এটি নির্বাচন কমিশনারের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং এখানে এই মুহূর্তে আমি বলতে চাই যে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন প্যানেলের, তারা কিন্তু কেউ নেই, হয়তোবা আসবেন দুপুরের পর, কেননা ইতিমধ্যে তারা খবর জেনে গিয়েছেন যে সন্ধ্যা 7টার আগে আসলে ফলাফল ঘোষণা করবে না। অতএব এখানে এসে সময় ক্ষেপণ করা বা এই যে ক্লান্তি নিয়ে অপেক্ষা করা, সেটি আসলে কেউই করতে চাইবেন না স্বাভাবিকভাবেই। সেই জায়গা থেকে আমরা দেখছি এখন পর্যন্ত কেউ নেই, তবে কেউ এলে আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এবং গতকালকের কিছু কথা বলতে চাই। গতকাল কিন্তু এখানে যে কয়েকজন প্রার্থী অভিযোগ করেছিলেন নির্বাচন বানচাল কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছিলেন তারা, এবং এই যে পদত্যাগ করেছেন একজন, সেই পদত্যাগকে প্রহসনের নাটক বলছেন তারা, এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার একটি দাবি জানিয়েছেন তারা। এখানে তারা বিক্ষোভও করেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এই সব নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু এই জাকসু নির্বাচন একটি অন্যতম খারাপ নিদর্শন হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে বলেও তারা আমাদেরকে বলেছেন। তো এই ছিল এই যে অপেক্ষার প্রহর চলছে জাকসু নির্বাচনকে ঘিরে, তার সবশেষ খবর আমার কাছ থেকে। জাকসু নির্বাচনের ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এর আগে দুপুর 2টার মধ্যে ভোট গণনা শেষ করে সন্ধ্যা 7টার ফল ঘোষণার আশা প্রকাশ করেছে জাকসু নির্বাচন কমিশন। সকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্যরা এসব কথা জানান। এ সময় কমিশনের সদস্যরা জানান, একই পদে একাধিক প্রার্থী থাকা এবং নির্বাচনের অভিজ্ঞতা না থাকা সহ বিভিন্ন কারণে সময় বেশি লাগছে। ঘোষণা করার জন্য বেশ প্রস্তুতির কিছু কাজ আছে, সেখানে সময় লাগবে। এই সে মিলে আমি আনুমানিক 7টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো বলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি। প্রার্থীদের সংখ্যা আপনি যদি জেনে থাকেন যে আমাদের জাকসুতে 178-79 জন প্রার্থী, এবং একাধিক পদে 30-35 জন প্রার্থী, একটি পদে 30 জন প্রার্থী আছে। আর ডিজিটাল না, আর আমাদের যে শিক্ষকরা এত অভ্যস্ত না, এবং প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল, তাও না। স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের টেকনোলজির সম্মুখে ভোট গণনার কাজটুকু পুলিং এজেন্টের উপস্থিতিতে সুসম্পন্ন হওয়ার পথে। এটা নিয়ে সকলকে অনুরোধ করব কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য, এবং সকলকেই আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পর একটি ইতিহাস আবার রচনা হতে যাচ্ছে, যেখানে আমাদের প্রিয় শিক্ষার্থীগণ এবং তাদের ভোটাধিকার নির্বিঘ্নে নির্বাধায় তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিকে ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন আজ। আগামীকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরপরই শুরু হবে নির্বাচনী প্রচারণার কার্যক্রম। এ নিয়ে সবশেষ জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন?
রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম প্রত্যাহারের দিন আজ। সকাল থেকে এখন পর্যন্ত একজন প্রার্থী নারী বিষয়ক সম্পাদক পদের যে প্রার্থী একটি পদে, এই পদের প্রত্যাহার করা হয়েছে এখন পর্যন্ত। তবে শিক্ষার্থীদের আমরা বিশেষ করে যারা প্রার্থী আছেন তাদের ভিতরে এই প্রত্যাহারের হিড়িকটা আমরা খুব কম দেখতে পাচ্ছি। তবে গুঞ্জন আছে যে যারা একাধিক পদের বিপরীতে এই মনোনয়ন ফরমগুলো উত্তোলন করেছে তাদের ভিতরে হয়তো বা একটি পদ রেখে দুই একটি পদ তারা প্রত্যাহার করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু তৈরি হয়নি। তবে সময় যত গড়াচ্ছে তফসিল অনুযায়ী সেই প্রেক্ষাপটে আগামীকাল নির্বাচনী প্রচারণার সীমা এবং প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই প্রার্থীদের ব্যালট নম্বর সহ যেসব আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো কিন্তু দেওয়া হবে। পরবর্তীতে এই ব্যালট নম্বর নিয়েই কিন্তু তারা মাঠ পর্যায়ে কাজ করবেন এবং তাদের প্রচারণার জন্য প্রার্থীরা সহ তাদের যারা সহপাঠী আছেন এবং সহকর্মী আছেন তারা কিন্তু প্রচারণার অংশগ্রহণ করবে বলেও আমরা জানতে পেরেছি। তবে বিশ্ববিদ্যালয়ে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চা স্টল থেকে শুরু করে অন্যান্য যেসব ব্যস্ততম জায়গাগুলোতে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা সশরীরে উপস্থিতি হয়ে তাদের যে পরিস্থিতি সেটি কিন্তু চালাচ্ছেন। তবে আগামীকাল থেকে মূলত তাদের যে প্রচারণা, নির্বাচনকে ঘিরে যে আমেজ সেটি কিন্তু আগামীকাল থেকেই শুরু হবে এমনটা কিন্তু তারা বলছেন। এবং নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলছেন নির্বাচনকে সুষ্ঠু এবং স্বচ্ছ করার জন্য নির্বাচনী যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার আমরা তা গ্রহণ করেছি। পাশাপাশি তিনি আমাদের আরেকটি তথ্য দিয়েছেন যে ঢাকসু এবং জাকসু নির্বাচনের বিলম্ব হওয়ার ফল বিলম্বতে দেওয়ার কারণে যে ভোগান্তি তৈরি হয়েছে সেটি যাতে রাকসু নির্বাচনে যাতে তৈরি না হয় সে বিষয়ে তারা কিন্তু সার্বিকভাবে প্রস্তুতি রাখছেন। এবং তিনি বলছেন যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে যাতে এই ভোট গণনা করা যায় সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং যত দ্রুত সময়ের মধ্যে এই ভোট নির্বাচনের দিনই যাতে প্রচার করতে পারে এবং ভোটের যে ফল দিতে পারে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। রওশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে এ পর্যন্ত সবশেষ তথ্য। রাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন মারুফ হাসান। সদ্য অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মডেল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাকসুতে কিছু বিচ্যুতি আর জাকসুতে নির্বাচন অব্যবস্থাপনা থাকলেও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলে মত বিশ্লেষকদের। ছাত্র সংসদ নির্বাচনের স্বচ্ছতা অন্তর্বর্তী সরকারের অধীনে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন করবে বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন জওয়াত মাহমুদ। ডাকসু নির্বাচনকে ধরা হয়েছিল ফেব্রুয়ারিতে হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের অ্যাসিড টেস্ট। শুধু ডাকসুই নয়, সদ্য অনুষ্ঠিত জাকসু ও আসন্ন অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোও এই পরীক্ষার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ১.৫ দশক ভোটাধিকার বঞ্চিত সাধারণ ভোটারদের নজরও ছিল ডাকসু ও জাকসুর দিকে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে দাবি উঠেছিল নির্বাচনকালীন সরকারের। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও দুটি ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছতা নিয়েই শেষ হয়েছে। তবুও প্রশ্ন, একটি সুষ্ঠু নির্বাচনের পথ কতটা উতরানো গেল? দমবদ্ধ পরিবেশ থেকে যখনই ডক্টর ইউনূস এসে দায়িত্ব নিয়েছেন সবাই এটা আশার আলো দেখেছে। এখন তারা আস্থা রেখেছে যে ডক্টর ইউনূস যখন একটা ইলেকশন ঘোষণা করেছেন বা একটা ইলেকশন যখন হবে তখন তারা মোটামুটি প্রস্তুত যে হ্যাঁ ভোট দিব এবং তাদের একটা আস্থা তৈরি হয়েছে। এখন ইলেকশন আসলে বিশেষ করে এই প্রথম দুটো ইলেকশন ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন, এটা যেহেতু সুষ্ঠুভাবে হয়েছে এবং এটার বিরুদ্ধে ওরকমভাবে কোনো কমপ্লেনও আসে নাই, সুতরাং আমাদের প্রান্তিক জনগণের সবারই মনে একটা ভরসা তৈরি হয়েছে যে ইলেকশন হয়তো সুন্দরভাবেই হবে। আমরা কিভাবে অংশীজনের কাছে পৌঁছেছি এবং একটা নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে যে অন্তঃস্থ অংশীজন এবং বহিস্থ অংশীজন, অন্তঃস্থ অংশীজন তো আমাদের এখানে আপনারা জানেন শিক্ষার্থী, কর্তৃপক্ষ, বিভিন্ন ধরনের যারা আছেন, কিন্তু বহিস্থ অংশীজনও তো কম না, রাজনৈতিক দল, রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান। সুতরাং এই দুয়ের মধ্যে যে একটা সমন্বয় করা সম্ভব এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সেই সমন্বয়টা করা সম্ভব, সেটা তো আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে অনুসরণ করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ভাবনায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার চেষ্টা ছিল বলে জানান সদ্য অনুষ্ঠিত ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. শামীম রেজা। এই নির্বাচনকে তিনি ব্যাখ্যা করছেন জাতীয় নির্বাচনের মাইক্রো মডেল হিসেবে। জাতি একটা নির্বাচনের মডেল দেখতে চাই
আমরা মনে করি না যে আমাদের নির্বাচনটাই পুরোপুরি প্রতিফলিত হতে হবে জাতীয় নির্বাচনের কাঠামোতে। জাতীয় নির্বাচন তো অনেক বড় আয়োজন, নির্বাচন কমিশন আছে, সচিবালয় আছে, দশকের পর দশক তারা নির্বাচন করেন। যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রত্যেকে তার সঙ্গে যুক্ত হন, আইন শৃঙ্খলা সহ। আপনি জানেন যে বিপুল আয়োজন, আমাদের তো সে আয়োজন নাই। কিন্তু আমরা জাতির এই প্রত্যাশাটাকে গ্রহণ করেছি। পুরো 18 কোটি মানুষের যে দৃষ্টি আমাদের দিকে, সেটা আমরা তো কাঠামোগতভাবে হয়তো সেটা উত্তর দিতে পারবো না, কিন্তু একটা মডেল হিসাবে, একটা মাইক্রো মডেল হিসাবে আমার মনে হয় যে আমরা এই শতচাপের মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি দিতে। ডাকসু ও জাকসুর এমন সাফল্যের পর জাতীয় নির্বাচনে অংশ নেয়া ভোটাররাও সরকারের উপর ভরসা পাবেন বলে মনে করছেন অধ্যাপক জিন্নাত আরা নাজনীন। ছাত্র সংসদ নির্বাচনের মডেল জাতীয় নির্বাচনে প্রয়োগ করারও পরামর্শ দেন তিনি। 16 বছরে যে আমাদের ইনস্টিটিউট তো সবই ধ্বংস হয়ে গেছে, এখন এইটুকু সময়ের মধ্যে ইনস্টিটিউট ওইভাবে তৈরি করাও সম্ভব না। সেক্ষেত্রে মানে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যদি মডেল হিসাবে নেওয়া হয়, এখানে কিভাবে কাজ হয়েছে, এবং ইচ্ছা করলে এখান থেকেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায়, তাদেরকেও ওখানে মানে যদি নেওয়া হয়, আমার মনে হয় যে ইলেকশন পুরো প্রসেসটাই ভালো হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাথে জড়িত অংশীজনরা আন্তরিক হলে ও প্রার্থীদের আচরণবিধির আওতায় নিয়ে আসতে পারলেই জাতীয় নির্বাচনেও এমন দৃষ্টান্ত স্থাপন সম্ভব। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। সারা দেশের মতো সিলেটেও প্রতি বছর আশঙ্কাজনকভাবে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন এ রোগে শুধু শারীরিকভাবেই নয়, বরং মানসিকভাবেও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শারীরিকভাবে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধেও অভিভাবকদের জোরালো ভূমিকার পরামর্শ ডাক্তারদের। সন্দীপন শুভর প্রতিবেদন। তানিয়া বেগম মাত্র 15 বছর বয়সে যার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। মানসিক ও শারীরিকভাবে এখন অনেকটাই বিপর্যস্ত তিনি। অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ায় চিন্তিত তানিয়ার পরিবারের অভিভাবকরাও। ডাক্তার নিজে সব হইসই, হওয়া বাদে পরীক্ষা টান দিছই, দেওয়া বাদে পরীক্ষা করছই, পরীক্ষা হইয়া তো ধরা পড়ছে ডায়াবেটিস। অপারেশন করে ঔষধ খাওয়াইছি, ঔষধ তো এখন বাচ্চার বয়স কম, এর গতিকে ডায়াবেটিস হয়ে গেছে। শুধু তানিয়া একা নন, গত কয়েক বছরে সিলেটে শিশু কিশোরদের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিজের সবসময় খালি মাঞ্জা থাকতাম, টিফান থাকতাম, কি ডায়াবেটিস করি আমরা মনও থাকতো, লক্ষণও করতাম না। ঘুমাইলে সকাল উঠে ওখানে খাওয়া বাড়ি ধরে আর উবাই লিভার ঠিক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন শিশু কিশোরদের নিয়মিত শরীরচর্চার অভাব, খেলাধুলার সুযোগ না থাকা, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে দ্রুত বাড়ছে ডায়াবেটিস। এই ওবেসিটিটাই বর্তমান সময়ে টাইপ 2 ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার পিছনে খুব বড় একটা ভূমিকা রাখতেছে। টাইপ 2 হচ্ছে যাদের ধরেন কোনো এক্সারসাইজ কম করে, একটু স্থূল, ওভারওয়েট, এদের ক্ষেত্রে টাইপ 2 প্রবণতাটা বেশি আর কি বাচ্চাদের মধ্যে। শারীরিক নানা সমস্যার পাশাপাশি শিশুরা যেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত না হয় সে ব্যাপারে অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানসিক সমস্যা হলে কেউ আসলে চিকিৎসকের কাছে যেতে চায় না, চিকিৎসকের কাছে যেতে চায় না, কারণ আশেপাশের লোকজন যদি জানে যে তারা মানসিক রোগের চিকিৎসায় গেছে, তাহলে সেই ক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়। আমার ধারণা ডায়াবেটিক জাতীয় অসুখের ক্ষেত্রেও অনেক ধরনের এরকম সামাজিক স্টিগমা তৈরি হতে পারে। নিয়ম মেনে না চলে তাহলে তো লাইফ থ্রেটনিং হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে বাড়িতে মানুষরা আসলে বুঝে না যে কীভাবে মেনে চলতে হবে, এটা থেকে অন্য সমস্যা হয়, তখন ক্ষতির কারণ হতে পারে। কিন্তু যদি নিয়ম মেনে চলে বা সব কিছুর আমরা যেরকম গাইডলাইন দিয়ে মেনে চলে, তাহলে বাচ্চা সুস্থ থাকবে। চিকিৎসকদের মতে কমিউনিটি ভিত্তিক খেলার মাঠ গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা বাড়ানো এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করলে ভয়াবহ এই ঝুঁকি থেকে রক্ষা পেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম। সন্দীপন শুভ, এখন সিলেট। করাতকলে কাঠের গুঁড়ি নামাতে গিয়ে বিচ্ছিন্ন হয় হাত, সেই হাত নিয়েই রোগীকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর 3.5 ঘন্টার অস্ত্রোপচারে বিচ্ছিন্ন হওয়া হাত জোড়া লাগানোর কৃতিত্ব দেখিয়েছেন কুমিল্লার একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন সাফল্য দেশের চিকিৎসা সেবার একটি মাইলফলক হিসেবেই দেখছেন জেলার স্বাস্থ্য বিভাগ। কামরুল হাসানের ক্যামেরায় মাসুদ আলমের প্রতিবেদন।
হতদরিদ্র দিনমজুর নজির আহমেদ দৈনিক 700 টাকায় কাজ করতেন কুমিল্লার বরুড়ার একটি করাতকলে। চলতি মাসের 2 তারিখ টাক থেকে গাছের গুড়ি নামাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাত। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে। তবে চিকিৎসকের পরামর্শে সেখান থেকে পাঠানো হয় কুমিল্লার ট্রমা সেন্টারে। গাড়ি থেকে গাছ নামাইতেছি, তো ওই যে সুইচে নামাইতেছি তো মানে গাছ গাড়িতে যেটা নামাইতেছি এটা ফিরে গেছে। হ্যাঁ, ওই একটা ফালতির ভিতরে মানে হাতরা পড়ছে, তো হাত মানে আলগা হয়ে গেছে আর কি। সেদিন রাতেই প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞদের একটি দল প্রায় 3.5 ঘন্টা ধরে জটিল অস্ত্রোপচার চালান। জোড়া লাগানো হয় বিচ্ছিন্ন হওয়া হাত। বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম মামুন। আসার পরে তারা যেটুকু পারছে সম্পূর্ণ চেষ্টায় করছে, সম্পূর্ণরূপে চেষ্টা কোনো টেটুবো রাখেনি, কাজের মধ্যে কাজ করে আমার এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। একটা আর্টিফিশিয়াল লিম লাগাইতে যদি ফাংশনিং আর্টিফিশিয়াল লিম লাগাইতে যান মিনিমাম 2.5 থেকে 3 লাখ 4 লাখ টাকা খরচ হয়। প্রকারভেদে এগুলো 25-26 লাখ টাকা পর্যন্ত হয়। সেই জায়গার মধ্যে একটা রিপ্লান্টেশন 3-4 লাখ টাকা কিছুই না, যেটা হলো যে ওন হ্যান্ড, ওন সেন্সেশন, ট্যাকটাইল সেন্সেশন সব কিছুই থাকবে। চিকিৎসক জানায় এ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়। রোগী দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আসায় অঙ্গটি জোড়া লাগানো সম্ভব হয়েছে। রোগীর আর্থিক সংকট থাকলেও অস্ত্রোপচারের সফলতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় বলেও জানানো হয়। পেশেন্ট যদি আমাদের মধ্যে উইদিন 6 আওয়ারের মধ্যে রিচ করতে পারে আমাদেরকে, তাহলে আমরা আশা করি সফলভাবে অস্ত্রোপচার করে আগের মতো মানে পুরোনায় যে অবস্থায় আছে এই অবস্থায় কাছাকাছি 100% তো হবে না, 70-80% অ্যাচিভ করা সম্ভব। মাসুদ আলম, এখন কুমিল্লা। কিশোরগঞ্জ সদরের যশোদল বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দোকানপাট ভাঙচুর, লুটপাট এবং বাড়িঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত 10টার দিকে যশোদল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় যশোদলের পায়েল আহমেদ ভুবিরচর এলাকায় মোটরসাইকেল নিয়ে বেপরোয়া চলাচলের সময় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন তাকে বাধা দেয়। এ সময় উত্তেজিত হয়ে মুয়াজ্জিনকে মারধর করেন পায়েল। পরে স্থানীয়রা পায়েলের মোটর বাইক আটক করে। এর জেরে শনিবার রাতেই দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে বাজারে হামলা চালায় পায়েল এবং তার সহযোগীরা। এ সময় বাজারের অন্তত 15 থেকে 20টি দোকান ভাঙচুর এবং লুটপাট করা হয়। সেই সাথে আগুন দেওয়া হয় 2টি বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ময়মনসিংহে যাত্রীবাহী 2টি বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় 6 জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি পরিবহন। বিপরীত দিক থেকে আসা অপর বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত অন্তত 10 জনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর পুলিশ বাস দুটিকে জব্দ করে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়। চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম সারা দেশে। জেলায় প্রতি বছর উৎপাদন হয় কয়েক লাখ টন আম। আগে এসব আম কেবল শুধুই হাট বাজারে বিক্রি হলেও বর্তমানে তা বেড়েছে অনলাইনে বিক্রির পরিমাণ। গেল 2 মাসে জেলায় অনলাইনে বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার মতো আম। এতে চাষিরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ভোক্তারাও ঘরে বসেই পাচ্ছেন সতেজ আম। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। থেকে একটু বেশি রাখি, কারণ আমরা আপনাদেরকে শতভাগ নিরাপদ আমরা কিন্তু বাছাই করে পৌঁছাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাবিবুর রহমান 2005 সাল থেকে আম চাষের সঙ্গে জড়িত তিনি। আগে হাট বাজারে আম বিক্রি হলেও সময়ের পরিবর্তনে বর্তমান অনলাইনে আম বিক্রি করছেন তিনি। মূলত 2013 সালে চাঁপাই শপ নামে ফেসবুক পেজ খুলে আম বিক্রি শুরু করেন। বর্তমানে দিনে অন্তত 1 লাখ টাকার আম বিক্রি করছেন হাবিবুর রহমান।
আমরা ফেসবুকের মাধ্যমে মূলত প্রচার প্রচারণা চালাই। এছাড়াও অন্যান্য সোশ্যাল মাধ্যম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচার প্রচারণা চালিয়ে থাকি। এই পর্যন্ত আমার যদি হিসাব দেই, আমি প্রায় 500 মেট্রিক টন আম সারা দেশের উদ্দেশ্যে নিরাপদ আমগুলো কিন্তু সরবরাহ করেছি। শুধু হাবিবপুর নয়, জেলায় 2 শতাধিক তরুণ উদ্যোক্তা এই মুহূর্তে অনলাইনে আম ব্যবসার সঙ্গে জড়িত। কর্মসংস্থান হচ্ছে শত শত মানুষের, এমনকি বাড়িতে বসে অনলাইনে আম বিক্রি করছেন নারীরাও। আমাদের এখন পার ডে আম যাচ্ছে, আজকে আম যাবে মোটামুটি 3 টন। এখন আমরা আমটাকে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি, যে গ্রাহক এই আমটা নিবে সে দেখে নিতে পারবে। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমটা হচ্ছে 50% মতো, 50% হচ্ছে পয়েন্ট ডেলিভারি হয়। তো এইটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের কাজ। সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ই-কমার্সের মাধ্যমে গেল 2 মাসে বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার আম। তাই এই খাতকে এগিয়ে নিতে নানা প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বিগত কয়েক বছর ধরে ই-কমার্সের মাধ্যমে আম বাজারজাতকরণ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 2000 তরুণ উদ্যোক্তা এই পেশার সাথে জড়িত। তারা মূলত সিজনালে আমের ব্যবসা করে থাকে। বেশ কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে যাদেরকে আমরা রপ্তানিযোগ্য এবং নিরাপদ আম উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছি। এই আমগুলো তারা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে তারা বিক্রি করে, তারা স্থানীয় বাজারের চাইতে বেশি মূল্যে বিক্রি করে তারা কিছুটা লাভবান হচ্ছে। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 7,500 কোটি টাকা। এখন চাঁপাইনবাবগঞ্জ। এবার আন্তর্জাতিক। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানের পদে শপথ গ্রহণের পর বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সুশীলা কার্কি। নেপাল নিউজ দাবি করছে, অন্তর্বর্তী সরকার প্রধানের প্রস্তাবে তাৎক্ষণিক অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতিও। পাশাপাশি আগামী বছর মার্চের 5 তারিখ সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান। নতুন সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে ভারত। এদিকে নতুন সরকার প্রধান শপথ গ্রহণের পর কিছুটা হলেও স্বস্তিতে রাজধানী কাঠমান্ডুর বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। বিচার বিভাগ থেকে অবসর নিয়েছিলেন আরও 8 বছর আগে। দেশের ক্রান্তিকালে আবারও ফিরে এলেন। হিমালয় কন্যা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ইতিহাস গড়লেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। শুক্রবার শপথ গ্রহণের পরপরই নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। পাশাপাশি আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেন তিনি। স্থানীয় গণমাধ্যম নেপাল নিউজে বলা হচ্ছে, তাৎক্ষণিকভাবে সুশীলার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। প্রেসিডেন্টের অফিস নিশ্চিত করেছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিলুপ্ত হয়ে গেছে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ। এর আগে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু নবনিযুক্ত অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা দাবি করেন, পার্লামেন্টের সদস্য নন এমন কেউ সরকার প্রধানের দায়িত্ব নিলে সংবিধান অনুসারে সংসদ ভেঙে দেয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর শুরু থেকেই নেপালে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের দাবি ছিল, বিগত সরকারের প্রতিনিধি পরিষদ ভেঙে নতুন সরকার প্রধানকে দায়িত্ব দিতে হবে। যদিও পার্লামেন্ট ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করছে নেপালের বার অ্যাসোসিয়েশন। তবে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। নেপাল নিউজ জানায়, শুরুতে 7 সদস্যের একটি অস্থায়ী মন্ত্রিসভা গঠন করা হবে। তবে সেখানে জেনজির কোনো প্রতিনিধি থাকবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা। এদিকে নতুন সরকার প্রধানকে স্বাগত জানিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে নয়াদিল্লি। পাশাপাশি শুক্রবার থেকে স্বাভাবিক হয়েছে নেপাল ভারত সীমান্তে বাণিজ্য পরিস্থিতি। গেল মঙ্গলবার কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল হামি নেপাল নামের একটি সংগঠন। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা শপথ নেয়ার পর সামাজিক মাধ্যমে সাফল্য উদযাপন করতে দেখা গেছে তাদের। পাশাপাশি গেল 3 দিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করার পর অবশেষে শান্তি ফিরেছে রাজধানী কাঠমান্ডুতে। देशले एउटा निकास पाएको छ र धेरै लामो समयपछि देशको राजनीतिक घटनाक्रममा पनि परिवर्तन आएको छ र देशले एउटा
এদিকে গণ আন্দোলনের রেশ কাটলেও এখনও নিরাপত্তা সংকট কাটেনি নেপালে। গেল কয়েকদিনে নেপালের বিভিন্ন কারাগার থেকে প্রায় ১৩,৫০০ জন কয়েদি পালিয়ে গেছেন। এর মধ্যে কিছু কয়েদিকে গ্রেপ্তার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ। পাশাপাশি শুক্রবার পর্যন্ত ২৬৮টি বেহাত হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নেপালের অশান্ত রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এখন দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। জেনজি শিক্ষার্থীদের প্রস্তাবে সায় দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেপালের শাসনভার গ্রহণ করেছেন তিনি। তবে কে এই সুশীলা কার্কি, তার বিস্তারিত থাকছে সানজিদা ইসলাম তন্নির প্রতিবেদনে। শুক্রবার কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশটির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও কার্কি সবচেয়ে বেশি পরিচিত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে। ২০১৬ থেকে ২০১৭ অল্প সময়ের সেই দায়িত্বকালে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন নীতির কারণে রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীরা তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন। অবশেষে প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের সমঝোতায় তার নামেই পড়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সিলমোহর। ১৯৫২ সালে পূর্ব নেপালের এক কৃষক পরিবারে জন্ম সুশীলা কার্কির। ৭ ভাই বোনের মধ্যে বড় তিনি। ১৯৭২ সালে মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করেন কার্কি। এরপর ১৯৭৫ সালে ভারতের বারাণসীর বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। ১৯৭৯ সাল থেকে বিরাটনগরে আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি ১৯৮৫ সালে মহেন্দ্র মাল্টিপল ক্যাম্পাসে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। ২০০৯ সালে তিনি নেপালের সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ১ বছর পর হন স্থায়ী বিচারপতি। ২০১৬ সালের জুলাইয়ে তিনি প্রধান বিচারপতি পদে উন্নীত হন। তবে ২০১৭ সালের এপ্রিলে তাকে ঘিরে বড় বিতর্ক সৃষ্টি হয়। তৎকালীন ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও সিপিএন সংসদ সদস্যরা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনেন। অভিযোগ ছিল দুর্নীতি বিরোধী সংস্থার প্রধানকে অযোগ্য ঘোষণা করার রায়ে তিনি পক্ষপাতিত্ব করেছেন। এ প্রস্তাবের কারণে সঙ্গে সঙ্গে তাকে স্থগিত করা হয়। কিন্তু সেই স্থগিতাদেশের বিরুদ্ধে জনমত তৈরি হয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নিজেই হস্তক্ষেপ করে সেই প্রক্রিয়া থামিয়ে দেয়। কয়েক সপ্তাহের মধ্যেই অভিশংসনের প্রস্তাব প্রত্যাহার করা হয় এবং কার্কি পুনরায় দায়িত্বে ফিরে আসেন। নেপালের সাম্প্রতিক সহিংস বিক্ষোভে পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা ওলি। আর বিচার বিভাগের প্রথম নারী প্রধান থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থানই তাকে এনে দিয়েছেন জন আস্থা। এবার দেখার পালা অন্তর্বর্তী সরকারে সেই আস্থাকে কতটা ধরে রাখতে পারেন তিনি। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ২০২৩ সাল থেকে শুরু হওয়া জাতিগত সংঘাতের পর আজ প্রথমবারের মতো মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে মণিপুর রাজধানী ইম্ফল এবং চূড়াচাঁদপুরে যাবেন মোদী। সফরে বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়া ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মণিপুর পুলিশ হেডকোয়ার্টার্স ভবনেরও উদ্বোধন করবেন তিনি। এগুলোর পাশাপাশি ইম্ফলে একটি জনসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে মোদীর। এর আগে আজ সকালে মিজোরামের আইজলে পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে বৈরাবী সাইরং রেল লাইনের উদ্বোধন করেন তিনি। এটি মিজোরামের সঙ্গে ভারতের অন্যান্য অংশকে যুক্ত করবে। इसके लिए जटिल भूवैज्ञानिक परिस्थितियों में রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা অঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল প্রায় ৪০ কিলোমিটার। শুরুতে সুনামির আশঙ্কা করা হলেও তা বাতিল করে সতর্কতা তুলে নিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
মেলেনি ক্ষয়ক্ষতির কোনো খবরও। তবে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। গেল জুলাই মাসে 8.8 মাত্রার মারাত্মক ভূমিকম্প আঘাত হানে রাশিয়ার এই বিশেষ অঞ্চলটিতে। এর প্রভাবে সুনামি আঘাত হানে জাপান এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক উপকূলেও। রয়টার্স জানিয়েছে 1952 সালে পর এটাই ছিল কামচাটকায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এবার জানাবো খেলার খবর। এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করেছে টিম বাংলাদেশ। সুপার 4 নিশ্চিত করতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন লঙ্কানদের বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না তিনি। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই এগোচ্ছে টিম বাংলাদেশ। বাকিটা জানাবেন ফারহান ইহসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ বেশ আকর্ষণীয়। নিদাহাস ট্রফি থেকে সাদা বলের যে কোনো ফরম্যাটে দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। এবার এশিয়া কাপেও বাঘসিংহের জমজমাট লড়াইয়ের অপেক্ষা। টি-20 ফরম্যাটে 20 বারের দেখায় শ্রীলঙ্কার 12 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টিতে। এর মাঝে নিরপেক্ষ ভিন্নতে শ্রীলঙ্কার 3 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 1টিতে। তবে গেল জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরের মাটিতে 2-1 ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময় খেলার অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিম সাকিবের। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি ওদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার পথটা কঠিন হলেও বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করেন তানজিম সাকিব। প্রতিপক্ষ যেই হোক সব ম্যাচেই জয়ের জন্য মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে আসছি এবং আমাদের টার্গেটটা অনেক হাই, আপনি যে টিমের এগেনস্টে খেলেন না কোনো, জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ইন্ডিয়া, পাকিস্তান। এশিয়া কাপের দলগুলোর বিশ্লেষণ নিয়ে বাংলাদেশকে নিয়ে আশ্বিনের তির্যক মন্তব্যকে পাত্তা দেননি তানজিম, বরং নিজের আগ্রাসী বোলিংয়ের মতোই জানালেন মাঠের খেলাতেই নিজের সেরা খেলাটা উপহার দিতে চান তারা। এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে দুই দল। ফারহান ইহসান, এখন ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাকসুতে ভোট গ্রহণের 43 ঘন্টা পার হলেও গণনা চলছে। দুপুর 2টায় গণনা শেষ করে সন্ধ্যা 7টায় ফলাফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের। যে সংখ্যাটা অব্যাহত আছে আমরা 1টা থেকে 1:30 বা 2টার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। ডাকসু এবং জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনে মডেল হিসেবে প্রয়োগের পরামর্শ। আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের ডায়াবেটিস, আতঙ্কিত অভিভাবকরা। জীবনধারা পরিবর্তনের পরামর্শ চিকিৎসকদের। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর আহ্বানে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। দায়িত্ব নিয়েই 5 মার্চ নির্বাচনের ঘোষণা সুশীলা কার্কির। এবং প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে রাতে মাঠে নামবে টাইগাররা। সুপার 4 নিশ্চিতে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় লিটনদের। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।